আমি বললাম, খালুজান, আমি আপনার প্রস্তাবে রাজি। কিন্তু আমার তো বয়স কম। আর তাছাড়াও অতীতে আমি কারো সাথে এমন কাজ করিনি। আর আপনি তো আমার চাইতে বয়সে অনেক বড়। আপনি আমার সাথে এইসব করলে আমি তো মরে যাব। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তারপর খালুজান আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না। আমি এমনভাবে কাজ করব তুমি টেরি পাবে না। খালুজানের মুখ থেকে এমন মিষ্টি কথা শুনে আমি তার সাথে কাজ করতে রাজি হয়ে গেলাম। খালুজান যখন প্রথম আমার নিয়ন্ত্রণ আনার চেষ্টা করল, তখন আমার দুচোখ বন্ধ হয়ে আমার এমন অবস্থা হলো যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক মজার। আশা করি তোমরা পুরো গল্পটি শুনবা। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দিলরুবা খানম, বয়স 18 বছর। আজকে আমি যে গল্পটা বলবো তা হলো যখন আমার বয়স 14-15। ছোটবেলা থেকেই আমার অনেক স্বপ্ন ছিল, লেখাপড়া করে অনেক বড় চাকরি করব, মানুষের মতো মানুষ হব। কিন্তু ভাগ্যের কি পরিহাস! আমার বয়স যখন 10 তখন আমার বাবা মারা যান। মা অনেক কষ্টে তখন আমাদের সংসার চালাতেন। আমার এক ভাই, সে আমার ছোট। আমরা 2 বোন। তবে সংসারে আমিই সবার বড় মেয়ে। বাবা মারা যাওয়ার পর আমার ফ্যামিলি পড়ে চরম অভাব অনটনে। মা আমাদের মুখে 3 বার খেতে দিতে পারত না। লেখাপড়ায়ও খুব খারাপ ছিলাম না। বাবা মারা যাওয়ার পর আর বেশি দিন পড়ালেখা করতে পারিনি। অভাবের তাড়নায় পড়ে খুঁজতে হয় আমাকে কাজের সন্ধানে। আমাদের গ্রামের রাবিয়ার মা ডাকায় তাকে। মায়ের এই কষ্ট দেখে রাবিয়ার মা আমার মাকে পরামর্শ দিল, আমার ঢাকায় অনেক বড় সাহেবের সাথে পরিচয় আছে। তুমি চাইলে আমি তোমার মেয়েকে তাদের বাসায় কাজের ব্যবস্থা করে দিতে পারি। ভালো টাকা বেতন দিবে তারা তোমার মেয়েকে। তোমার মেয়েকে তারা ভালো ভালো খেতে দিবে, ভালো জামা কাপড় দিবে। অভাব অনটনের সংসার আর কত কষ্ট করব। তাই ভেবে মা রাবেয়ার মায়ের প্রস্তাবে সম্মতি দিল। রাবিয়ার মায়ের প্রস্তাব পেয়ে মা আমাকে বড় লোক সাহেবের বাড়িতে কাজের জন্য দিতে রাজি হয়ে গেলা। মায়ের কষ্ট দেখে আমিও অন্যের বাসায় কাজের চাকরিতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। মা বাবা ভাই বোন সবার মুখে হাসি ফুটাতে অন্যের বাসায় কাজের চাকরি করতে আমি রাজি হয়ে গেলাম। তারপর রাবিয়ার মা ঢাকায় সাহেবের সাথে মোবাইল ফোনে কথা বলে দেখল তাদের কোনো কাজের মেয়ে লাগবে কিনা। সাহেব বলল, হ্যাঁ রাবিয়ার মা, আমার ম্যাডাম অসুস্থ। বাসায় রান্না বান্না ঠিক মতো হয় না। ছেলে মেয়েদের খাবার দাবারের খুব অসুবিধা হচ্ছে। একটা কাজে মেয়ে হলে ভালোই হয়। রাবেয়ার মা সাহেবের সাথে ফোনে কথা বলার পর আমার মাকে বলে যে আমি দিলরুবা খানমের কাজের ব্যবস্থা করে ফেলেছি। এখন তোমরা যদি রাজি থাকে তাহলে আমি আগামী শুক্রবার দিলরুবাকে নিয়ে ঢাকা চলে যাবা। তার কাজ দেখে যদি সাহেব পছন্দ করে তাহলে তাকে সাহেব ভালো টাকা বেতন দিবে, ভালো ভালো খেতে দিবে। অবশেষে আমার মা রাবিয়ার মার সাথে ঢাকায় বড় লোক সাহেবের বাসায় কাজের জন্য নিয়ে যেতে দিল। বাড়ি থেকে জীবনের প্রথম ঢাকায় আসলাম। বাড়ির মানুষের স্মৃতি, মা বাবা স্মৃতির কথা স্মরণ করে গাড়িতে বসে অনেক কান্না করলাম। অবশেষে রাবিয়ার মা আমার ঢাকায় একটি বড় বিল্ডিংয়ের 6 তলায় আমাকে নিয়ে এলো সাহেবের বাসায়। রাবিয়ার মা সাহেবকে আমায় দেখিয়ে বলল, হেলন বাবু, এই দেখুন আপনার বাসায় কাজের মেয়ে নিয়ে এসেছি। মেয়েটি বেশ চঞ্চল, রান্না বান্না থেকে শুরু করে তালা বাসন মাজার সব কাজ পারে। তারপর হেলন বাবু আমার দিকে চেয়ে আমাকে খুব ভালো করে দেখল। হেলন বাবু লোকটি অনেক সুন্দর, হ্যান্ডসাম। প্রথম দিনের আমার দিকে কেমন করে যেন চেয়ে রইলেন। তার চাওয়া দেখে মনে হচ্ছিল অন্য কিছু মতলব আছে লোকটার। আমাকে জিজ্ঞাসা করল, কি নাম তোমার? আমি বললাম, স্যার, আমার নাম দিলরুবা। তারপর সাহেব আমাকে বলল, বাহ বাহ, বেশ সুন্দর নাম তোমার। তামা তুমি কি কি পারো? আমি বললাম, রান্না বান্না খুব ভালোভাবেই পারি স্যার। তখন সাহেব আমাকে বলল, দিলরুবা, তুমি আমাকে স্যার বলবা না, আমাকে খালুজান বলে ডাকবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর রাবিয়ার মা আমাকে খালুজানের বাসায় রেখে চলে আসেন। খালুজান একটি কোম্পানির বড় পোস্টে চাকরি করে। শুক্রবার তার সাপ্তাহিক ছুটি। আমি প্রথম দিন থেকেই তাদের বাসায় কাজ শুরু করে দেই। প্রথম দিন তারা আমার কাজ দেখে অনেক খুশি হলেন।
খালু জান আমার কাজ দেখে অনেক প্রশংসা করলেন। পরের দিন খালু জান আমার জন্য কিছু ভালো ভালো জামা কাপড় মার্কেট থেকে কিনে আসলেন। আমি এরকম জামা কাপড় আর কোনোদিন পরি নাই। মনে হচ্ছিল বেশ ছোট ছোট জামা কাপড়। আমি বললাম, খালুজান, এরকম ধরনের ছোট ছোট জামা কাপড় আমি পরতে পারবো না। আমার লজ্জা লাগে। আমি গ্রামে থেকে বড় হয়েছি। গ্রামে বড় বড় জামা কাপড় পরেছি। তাই এরকম ধরনের জামা কাপড় পরলে আমার কাছে কেমন কেমন জানি লাগে। খালুজান বলল, আরে মা, একটু স্মার্ট হওয়ার চেষ্টা করো। তুমি আমার বাসায় থাকো। আমার বাসার কাজের মেয়েরাও আমার মেয়ের মতোই। তাই তোমাকে আরও স্মার্ট এবং সুন্দর হয়ে থাকতে হবে। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্টনেসকে পছন্দ করি। আর শোনো দিলরুবা, আমার বাসায় প্রতিদিন ভালো ভালো গেস্ট আসে। উচ্চমানের গেস্ট। তাদের সামনে তুমি সব সময় সাজগোজ করে থাকবা। কারণ তোমাকে তো আমরা কাজের মেয়ে মনে করি নাই। তোমাকে আমরা নিজের মেয়ের মতোই মনে করি। ঠিক আছে মা। আমি বললাম, আচ্ছা খালুজান। তারপর খালুজান আমাকে বলল, যাও দিলরুবা, মা, তুমি এই জামা কাপড়গুলো পরে আসো। আমি তোমাকে দেখব। তোমাকে কেমন লাগে, এই জামা কাপড়গুলো আমার অনেক পছন্দের কিনা। তারপর আমি খালুজানের কথা রক্ষা করতে আমি এই ছোট ছোট জামা কাপড়গুলো পরে নিলাম। এবং আমার কাছে খুব ভালোই লেগেছিল। কারণ এরকম ধরনের দামি আর নতুন জামা কাপড় আমি কখনো কিনি নাই। জামা কাপড়গুলো পরে যখন খালুজানের সামনে আসলাম, তখন খালুজান আমার দিকে এমনভাবে তাকালো, মনে হলো যেন খালুজানের চোখে আমি এক স্বপ্ন সারথি, স্বপ্নের অপ্সরা। তারপর খালুজানের এমন চাওয়া দেখে আমি বললাম, খালুজান, আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি আপনি নতুন দেখছেন নাকি? তারপর খালুজান বলল, না মা, তোমাকে নতুন দেখছি না। দেখছি তোমাকে কত সুন্দর লাগছে। তুমি কত সুন্দর একটা মেয়ে। তুমি যদি পড়ালেখা করতে পারতে, তাহলে ভবিষ্যতে বড় কিছু হতে পারতে। আমি বললাম, খালুজান, আমার পড়ালেখার খুবই ইচ্ছা ছিল। আমি ভবিষ্যতে পড়ালেখা করে বড় কিছু হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎ করে আমার বাবা মারা যাওয়ায় আমার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল। তারপর খালুজান আমাকে বলল, আচ্ছা দিলরুবা, তুমি কি পড়ালেখা করবে? আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করে দেই, আমার বাসার টুকিটাকি কাজ যেগুলা করবে, আর বাকি অবসর সময় পড়ালেখা করবে, পারবে তো সবকিছু সামলাতে? আমি বললাম, খালুজান, জি অবশ্যই পারব। আপনি যদি আমায় একটু হেল্প করেন। প্রথম প্রথম খালুজানকে তো ভালোই মনে হলো। কিছুক্ষণ ভেবে আমি আরও বললাম, খালুজান, পড়ালেখা করলে তো অনেক টাকা লাগবে। আমি এত টাকা পাবো কোথায়? খালুজান বলল, দিলরুবা, তুমি টাকার চিন্তা করো না। আমি তোমাকে সব কিছু দিব। তুমি শুধু আমাকে একটু একটু বলেই খালুজান থেমে গেলা। আমি বললাম, খালুজান, একটু কি? তারপর খালুজান চুপসে গেল। খালুজান কি যেন ভাবতে লাগল। মনে মনে অনেক ভেবে হঠাৎ করে কোনো এক কাজের কথা বলে চলে গেল। আমি বুঝতেই পারলাম না খালুজান একটু দ্বারা আমাকে কি বোঝাতে চেয়েছিল। সেই রাতে আমি যখন আমার রুমে ঘুমিয়েছিলাম, আধ ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করি রাতের অন্ধকারে কেউ আমার রুমে প্রবেশ করে আমার সাথে কিছু একটা করার চেষ্টা করছে। মনে হচ্ছে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। তারপর আমি লাইট অন করে দেখি খালুজান। আমি বললাম, খালুজান, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? খালুজান বলল, না, কিসের যেন একটা শব্দ পেলাম। তাই আমি ভাবলাম আমাদের বাসায় নাকি চোর ঢুকেছে। চুর মনে করে আমি তোমার এখানে আসলাম। কিন্তু এখানে এসে দেখি কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, তুমি ঘুমাও। পরের দিন খালুজান আবার আমার জন্য একটি স্বর্ণের আংটি এনে আমাকে বলল, দিলরুবা, চোখ বন্ধ করো। তোমার জন্য একটা পুরস্কার আছে। আমি বললাম, খালুজান, কি এমন জিনিস এনেছেন আমার জন্য? তাও আবার আমার চোখ বন্ধ করতে হবে? ওমা, চোখ খুলে দেখি চকচকা স্বর্ণের একটি চেইন। আমি স্বর্ণের চেইনটি দেখে অনেক আনন্দে নাচতে শুরু করলাম। আর খালুজান আমার নাচার দৃশ্য খুব ভালোভাবে দেখতে লাগলেন। দেখতে দেখতে এভাবে কেটে গেল একটি মাস। তারপর খালুজান আমাকে একটি স্কুলে ভর্তি করে দিল।
আমি যদিও ক্লাস করতে পারতাম না, কারণ ক্লাস করলে বাসায় কাজ করবে কে? খালুজান বলল, পরীক্ষার সময় পরীক্ষা দিবা, আর বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। এইভাবে চলতে লাগলো আমার জীবন। হঠাৎ রাত 12টার সময় খালুজান আমাকে তার রুমে ডেকে নিয়ে বলল, দিলরুবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। খুবই গুরুত্বপূর্ণ কথা। এখন কথাটা যে কিভাবে আমি বলবো, তা আমি বুঝতে পারছি না। জানি না এই কথাটা বলার পর তুমি আমাকে কেমন ভাবো। আমি বললাম, খালুজান, আপনি নিঃসন্দেহে বলেন। আমি আপনার সকল কথা রাখার চেষ্টা করব। আমি কথা দিলাম আমি আপনাকে কখনো ভুল বুঝব না, কখনো অসম্মান করব না। আপনার কথা শতভাগ রাখার চেষ্টা করব। কারণ আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। যেখানে আমি দুমুঠো খেতে পেতাম না, ভালো কাপড় চোপড় পেতাম না, সেখানে আপনার জন্য আজকে আমার এই রাজকীয় অবস্থান। আর তাছাড়াও আপনি আমাকে আপনার মেয়ের মতোই ভালোবাসেন। আপনার প্রতি আমি কৃতজ্ঞ। খাবার দাবার, কাপড় চোপড়, গহনা, আরাম আয়েসের কোনো অভাব নেই। আপনার কোনো কথা আমি কিভাবে না রাখতে পারি? তারপর খালু জান আমাকে বলল, দেখো দিলরুবা, তোমার খালা আজ 10টি বছর ধরে এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। না পারি তার সাথে দুটো মনের কথা বলতে, না পারি তার সাথে মনের খোরাক মেটাতে। খুব অসহ্য যন্ত্রণার মধ্যে আমার জীবন অতিবাহিত হচ্ছে। ছেলে মেয়ে সবাই পড়ালেখা করছে, কিন্তু কেউই আমার মনের অবস্থা বুঝে না। আর যে বুঝবে সে তো অসুস্থ হয়ে পঙ্গু হয়ে পড়ে আছে। 10 বছর আগে একটি রোড অ্যাক্সিডেন্টে তার পা দুটো ভেঙে যায় এবং সে কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলে। তার সাথে তো আমার কোনো কিছু হয় না। মাথাটা সব সময় জাম হয়ে থাকে। মাথার মধ্যে সব সময় চিনচিন ব্যথা অনুভব করি। আমি জানি সেটা কিসের ব্যথা, কিন্তু কাউকে বলার মতো আমার দুঃসাহস হয়নি। তোমাকে যে কিভাবে কথাটা বলবো, বলতে আমার যদিও আনিজি ফিল করছি, তারপরেও আমি না বলে পারছি না। তোমার রূপ, তোমার সৌন্দর্য, তোমার মোহ, তোমার মায়ায় সত্যিই আমি হারিয়ে গেছি। আমি তোমাকে চাই দিলরুবা, তোমাকে আপন করে পেতে চাই। আমি জানি না কখন কিভাবে তোমার মধ্যে হারিয়ে গেছি। দিলরুবা, আমি তোমার কাছ থেকে সেই জিনিসটা চাই যা পেলে আমি একটু একটু করে মানসিক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারব। তোমার কাছ থেকে একটু ভিন্ন কিছু চাই, একটু ভিন্ন কিছু চাই। তুমি যদি আমাকে একটু দয়া করো, বিনিময় এর জন্য তুমি আমার কাছে যা চাও, আমি তাই দিব। সাহেবের মুখ থেকে এমন কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম আর বললাম, খালুজান, আপনি যা চেয়েছেন তা কিভাবে সম্ভব? আমি তো আপনার তুলনায় অনেক ছোট্ট একটা মেয়ে, আপনার মেয়ের মতোই। তারপরেও আপনার যদি ইচ্ছা হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার কথা শুনে খালুজান আমাকে বলল, মেয়ের মতো? কিন্তু মেয়ে তো নয়। আর তোমার সাথে আমার এইসব যায়, শুধুমাত্র বয়সের একটু ব্যবধান। প্লিজ দিলরুবা, আমাকে আমার মানসিক যন্ত্রণা থেকে একটু মুক্তি দাও। তারপর আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার এই রাজকীয় জীবন, আরামায়েশ, কাপড় চোপড়, থাকা খাওয়া, গহনা, রাজকীয় চলাফেরা, সবকিছুতেই এখন আমি খুব শান্তিতে আছি। কারণ অভাব কি জিনিস তা আমি হাড়ে হাড়ে টের পেয়ে এসেছি বাবা মৃত্যুর পর। তাই মনে মনে ভাবতে লাগলাম, যদি খালু জানের প্রস্তাবে আমি রাজি না হই, তাহলে তো আমার সবকিছু বন্ধ হয়ে যাবে। আবার আমাকে কষ্ট করতে হবে, না খেয়ে থাকতে হবে। তার চেয়ে বরং আমি রাজি হয়ে যাই। এসব কিছু ভেবেই আমি খালু জানের সাথে তার মানসিক যন্ত্রণা নিবারণের জন্য কাজ করতে রাজি হয়ে গেলাম। আমি বললাম, খালুজান, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু আমার তো বয়স কম। আর তাছাড়াও অতীতে আমি কারো সাথে এমন কাজ করিনি। আর আপনি তো আমার চাইতে বয়সে অনেক বড়। আপনার আমার সাথে এইসব করলে আমি তো মরে যাব। আমি কিছুতেই সহ্য করতে পারব না। তারপর খালুজান আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি এমনভাবে কাজ করব তুমি টেরি পাবে না। খালুজানের মুখ থেকে এমন মিষ্টি কথা শুনে আমি তার সাথে কাজ করতে রাজি হয়ে গেলাম। খালুজান যখন প্রথম আমার উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করল, তখন আমার দুচোখ বন্ধ হয়ে গেল। আমি খুব কাঁদতে শুরু করলাম আর খালুজানকে বললাম একটু সহনশীল হওয়ার জন্য। খালুজান আমার কাকুতি মিনতি শুনে 2 মিনিটের জন্য সহনশীল হয়, তারপর আবার পাগলের মতো আচরণ শুরু করে।
আমি তখন প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হল। এবং এক পর্যায়ে প্রথম দিন শেষের দিকে আমি অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। তারপর খালুজান তার মনে স্বাদ পূরণ করেই দিল। এরপর থেকেই আমি খালুজানের সাথে একেবারেই ফ্রি হয়ে গেলাম। খালুজানও আমাকে আপন করে পেয়ে অনেক খুশি। এইভাবে কৌশলে ফেলে খালুজান আমার সাথে দুইটি বছর প্রায় প্রতিদিন রাতেই আমার সাথে মেতে উঠত এক নিষিদ্ধ লীলায়, যে লীলা সম্পূর্ণ ছিল আইন, ধর্ম, বর্ণ বহির্ভূত। বন্ধুরা, পরিশেষে আমি প্রায় দীর্ঘ 2টি বছর পর আমার ভুল বুঝতে পেরেছিলাম। কিন্তু তখন বুঝলে তো আর কোনো কাজ হবে না। আমার জীবনে আমি যা হারাবার তা হারিয়ে ফেলেছিলাম। আমি তাকে অনেক বিশ্বাস করেছিলাম, আর সে বিশ্বাসের ফলেই সে আমাকে এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার জীবনের সবচেয়ে দামি সম্পদটাকে কেড়ে নিয়েছিল। তারপর বন্ধুরা, ওইখান থেকে আমি একেবারেই কাজ ছেড়ে চলে আসলাম। অতীতের কথা চিন্তা হলে আমার মনে খুব কষ্ট হয়, খুব। অতীতের সেই বেদনাদায়ক দৃশ্যগুলো আমাকে খুব পীড়া দেয়। প্রিয় বন্ধুরা, পরিশেষে তোমাদেরকে আমি একটি কথাই বলবো। তোমাদের চলার পথে তোমাদের অনেক লোকের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক হতে পারে, কিন্তু কাউকে তোমরা মন থেকে বিশ্বাস করে তাদের মিষ্টি মিষ্টি কথায় এমন কিছু দিও না যার জন্য তোমাদের সারাটি জীবন অনুশোচনা করতে হয়। আর সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না। আর যদিও তোমরা বিশ্বাস করে থাকো, তাহলে তোমাদেরকে সারা জীবনের মাসুল দিতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাসর ঘরে ঢুকেই আমার স্বামী আমাকে বলল, এই শুনো, আমি শুধু আমার মা বাবার কথা রক্ষা করতে আমি তোমাকে বিয়ে করেছি। তা না হলে জীবনেও আমি তোমাকে বিয়ে করতাম না। তারপর আমি কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু আমার স্বামীর এমন মেজাজ দেখে আমি ভয় পেয়ে গেলাম। মনটা তখন অনেক খারাপ হয়ে গেল। কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর আমি আমার স্বামীর সাথে আমি এমন একটা কাজ করলাম, যার ফলে আমার স্বামী আমাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হলো। বন্ধুরা, কি এমন কাজটি করেছিলাম, যার কারণে আমার স্বামী এক পলকেই আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসতে বাধ্য হলো? জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি ঝুমুর। আমার বিয়ের প্রথম রাতেই আমার স্বামী সুজন আমাকে বলল, দেখুন, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। মায়ের জিদের জন্য বিয়েটা করতে রাজি হয়েছি। আপনি আমার বাবা মায়ের খেয়াল রাখলেই চলবে। বাসর রাতে রুমে প্রবেশ করেই আমার স্বামী সুজন কথাগুলো বলে বারান্দায় চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা মোটেও আশা করেনি আমি তার কাছ থেকে। রাগে ফুলে উঠেছিলাম আমি। মনে হচ্ছিল আমার স্বামী সুজনকে ধরে ইচ্ছেমতো পিটাতে। আমি মনে মনে বললাম, বেটা, বিয়ে করবি না তো বাবা মাকে বললেই পারতি। আমার জীবনের উপর কেন বুলডোজার চালালি? আমি তোর কি ক্ষতি করেছিলাম? কথাগুলো বলেই আমি কাঁদতে শুরু করলাম। তারপরও সে আমার কাছে আসছিল না। আমি অনেক কষ্টে চোখের জল ফেলছিলাম আর বলতে শুরু করলাম, কার কাছে বাবা মা আমাকে বিয়ে দিয়েছে, যে কিনা বাসর রাতে বাসর ঘর ছেড়ে গিয়ে বারান্দায় বসে আছে। অনেক কষ্টে আমার রাতটা পার হলো। বন্ধুরা, কি যে কষ্ট হচ্ছিল সেদিন আমার, তা তোমাদেরকে বোঝাতে পারবো না। এই কষ্টটা শুধু তারাই বুঝবে যারা আমার মতো অবস্থায় পড়েছে। কিছুদিন পর একটি রেস্টুরেন্টে আমার এক বান্ধবীর সাথে দেখা হলো। বান্ধবী আমার কাছ থেকে জানতে চাইল আর বলল, ঝুমুর, কি খবর তোদের? কেমন চলছে তোদের দাম্পত্য জীবন? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আর কইস না হিমা, আমার কপালটাই খারাপ। তা না হলে আমার কপালে এই অবস্থা কেন? হিমা বলল, ঝুমুর, কি হয়েছে? আমায় একটু খুলে বল প্লিজ। তারপর আমি ঝুমুরকে বললাম, আমার স্বামী তো বাসর ঘরে আমার দিকে ফিরেই তাকায়নি। সে গিয়ে বারান্দায় বসে আছিল। আমার মুখ থেকে এমন কথা শুনে হিমা বলল, দোস্ত, তুই এইসব কি বলতাছস?
আমার তো বিশ্বাসই হচ্ছে না। বরং সে আমার কথা শুনে আরো হাসতে লাগল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল আমার চোখে জল। তার সে সিরিয়াস ভেবে বলল, বলিস কি ঝুমুর, তোর সাথে ভালো করে একবার কথাও বলেনি? আমি বললাম, না রে দুস্ত, কথা বলা তো দূরে কথা, একবার ভালো করে তাকায়নি পর্যন্ত। হিমা হাসতে লাগল। তা দেখে আমার গাছ বলে উঠল। গলা টিপে ধরলাম আমার বান্ধবী হিমাকে, আর বলতে লাগলাম, আমার সর্বনাশ আর তোর পৌষ মাস। তারপর হিমা বলল, সরি 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 দোস্ত বলতে লাগলো আর হাসতে লাগলো। সে আমাকে দমক দিয়ে বলতে লাগলো, এবার হিমা তুই হাসি বন্ধ করবি, হাসি বন্ধ কর বলছি। তারপর হিমা বলল, ঠিক আছে দোস্ত, এবার হাসি বন্ধ করলাম। তারপর ঝুমুর বলল, হিমা দোস্ত এখন আমি কি করব? আইডিয়া থাকলে বল। তারপর হিমা বলল, দোস্ত আমি তোকে কি যে আইডিয়া দেব বুঝতে পারছি না। তারপরেও বলছি, তুই একজন উকিলের সাথে দেখা কর। যে স্বামী তোর মনের কথা বুঝে না, বাসর রাতে গিয়ে বারান্দায় বসে থাকে, তার সাথে তোর কি এইভাবে সংসার হবে? তোর কি এইভাবে দিন যাবে? তার চাইতে দোস্ত এক কাজ কর, তাকে ডিভোর্স দিয়ে চলে আয়। আমি বললাম, তোর সাহস তো কম না, তুই আমার সংসার ভাঙার বুদ্ধি দিচ্ছিস? হিমাকে ধমক দিয়ে বললাম, তোর মতো বন্ধু থাকলে আমার আর শত্রুর প্রয়োজন হবে না। আমার এই রকম কথা শুনে আমার বান্ধবী হিমা বলল, সরি দোস্ত, আমি তোর সাথে ফান করলাম। রাগে আমার মাথা নষ্ট। আর তুই ফান করছিস? সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে। এবার বল তোর কিসের আইডিয়া লাগবে? আমি বললাম, হিমা তুই আমাকে একটা পরামর্শ দে, কিভাবে আমার হাতের মুঠোয় আনা যায়। তুই আমাকে পারলে সেই আইডিয়া দে। তারপর আমার বান্ধবী হিমা হেসে দিয়ে বলল, হায়রে কপাল, সবাই ছেলে পটায়, আর তুই হাজব্যান্ড পটাবি? আমি বললাম, হিমা দেখ, বিয়ে তো ছেলে খেলা নয়। তাছাড়া আমার সাথে আমার বাবা মায়ের মান সম্মানও জড়িয়ে আছে। হিমা বলল, দোস্ত তুই যা বলছস তা ঠিক। তাহলে শুন, একটা উপায় আছে তোর স্বামী তোর হাতের মুঠোয় আনার। আমি খুব আগ্রহ নিয়ে বললাম, দোস্ত তাড়াতাড়ি বল। তারপর হিমা আমাকে অনেক চমৎকার একটি টেকনিক দিল। তারপর আমিও আমার বান্ধবীর দেওয়া আইডিয়া অনুযায়ী কাজ করতে শুরু করলাম। সত্যি কথা বলতে, আমার বান্ধবীর দেওয়া আইডিয়াটা আমার স্বামীর এখানে ম্যাজিকের মতো কাজ করেছিল। বন্ধুরা, তা আমি আস্তে আস্তে বলছি, দয়া করে ধৈর্য ধরে পুরো গল্পটা শুনুন। আমার স্বামী সুজন সবার সামনে আমার সাথে স্বামীর মতোই আচরণ করে, কিন্তু আড়াল হলেই অচেনা মানুষের মতো আচরণ করে। আমার পুরো পরিবারের সাথে মিলেমিশে চলে। প্রতিদিন সকালে সুজনের ঘুম ভাঙার সাথে সাথেই আমি চা নিয়ে হাজির হই। চুলগুলো হালকা ভিজা ও ছড়ানো থাকে। না চাইতেও সুজন কিছুক্ষণের জন্য চোখ ফেরাতে পারে না। আমি কাশি দিয়ে সুজনের সেই দৃষ্টি ভাঙিয়ে দেয়া। একদিন আমি ইচ্ছে করেই সুজনের শার্টের বোতাম ছিঁড়ে রেখেছি। সুজন শার্ট পরতেছে, আমি আয়নার সামনে বসে সাজতেছি। সুজন বারবার সেই দিকে তাকাচ্ছে আর শার্ট পরছে। হঠাৎ খেয়াল করলো শার্টের একটা বোতাম নেই। সুজন সুই সুতা খুঁজতে লাগলো। আমি বললাম, কিছু লাগবে? তখন সে বলল, আমার সুই সুতা লাগবে। আমি বললাম, কেন? তারপর সে বলল, আমার শার্টের বোতাম ছিঁড়ে গেছে, তাই আমি শার্টের বোতাম লাগানোর জন্য সুই সুতা খুঁজছি। তারপর আমি সুই সুতা বের করে শার্ট পরা অবস্থায় বোতাম লাগাতে লাগলাম। সুজন আমাকে বলল, শার্টটা খুলে দিলে ভালো হয় না? আমি বললাম, না সমস্যা নাই, শার্ট খুললে আপনার লেট হয়ে যাবে। সে বলল, একটু সাবধানে, লেগে গেলে তো আবার বিপদ। আমি বললাম, চুপচাপ দাঁড়িয়ে থাকুন, নয়তো লেগে যাবে। সুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি বোতাম লাগিয়ে দিলাম। সুজন আমাকে এই প্রথম এত কাছ থেকে দেখল। আমি সুজনের মা বাবার প্রতি যথেষ্ট দায়িত্ববান, যা দেখে সুজন খুবই খুশি। তারপর সুজন মনে মনে ভাবল, মেয়েটার সাথে আমি এত রাফ ব্যবহার করি, তারপরেও একবারও কোনো অভিযোগ করেনি। কিছুদিন পর সুজনের বাবা আমি এবং আমার স্বামী সুজনকে কক্সবাজারে ঘুরতে পাঠালো। আমি ইচ্ছে করেই সুজনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। সে বারবার আমাকে সরিয়ে দিচ্ছিল। যাক, এক পর্যায়ে আমরা কক্সবাজার এসে আমরা পৌঁছলাম। তারপর সুজন হোটেলে এসে 2টা রুম নিল, একটা আমার আর একটা তার জন্য। আমি তো রেগে মেগে আগুন, মুডটাই অফ হয়ে গেল। আমি রুমে যেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালে সুজন আমার কাছে আসলো। আমি বললাম, কি চাই? রাগী ভাব নিয়ে। তারপর সে আমায় বলল, আপনি কি রাগ করেছেন? আমি বললাম, কই,
না তো। রাগ কি? সুজন বুঝল যে আমি রাগ করেছি। তারপর সে আমায় বলল, ভাবলাম সমুদ্র সৈকত দেখতে যাব। আমি বললাম, যান না। আপনাকে ধরে রেখেছে কে? সে বলল, আমার একা যেতে ভালো লাগছে না। তারপর আমি বললাম, যদি আপনার একা যেতে ভালো না লাগে তাহলে রাস্তা থেকে কুকুর ছাগল ধরে সাথে নিয়ে যান। আমার স্বামী সুজন বলল, দেখো ঝুমুর বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আমি বললাম, আপনি বাড়াবাড়ির দেখছেন কি? তারপর আমার সাথে রেগে সুজন চলে এলো। আর আমায় বলতে লাগলো, দেখো ঝুমুর হোটেলে সিন ক্রিয়েট করা উচিত নয়। তারপর সুজন আমার এই রকম কথা শুনে মন খারাপ করে সমুদ্রের পাড়ে চলে গেল। আমিও তার পিছু পিছু যাইতে শুরু করলাম, কিন্তু তাকে বুঝতে দেই নাই। সে তখন সমুদ্র পাড়ে একা একা বসে রইল। একটু পর পিছনে ফিরে দেখে আমি তার পিছনে দাঁড়িয়ে রইলাম। সে আমাকে দেখে চমকে উঠল আর বলল, এ কি, তুমি এখানে? আমি বললাম, আপনি আসতে পারলে আমি পারবো না কেন? তারপর সে বলল, বাপরে কি ঝগড়াটে মেয়ে। আমি বললাম, কি বললেন? সে বলল, কিছু না। তারপর চুপচাপ আমি তার পাশে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আমি তাকে ডেসা দিয়ে বললাম, এই যে মিস্টার ছ্যাঁকা খেয়েছেন কয়টা? সে বলল, জবি। আমি আবার বললাম, ছ্যাঁকা কয়টা খেয়েছেন? সে বলল, আমি কখনই প্রেমই করি নাই। তাহলে চেকা খাবো কই থেকে? আমি বললাম, আপনি নারী বিদ্বেষী নাকি? সে বলল, উল্টাপাল্টা কথা বলছেন কেন? আমি বললাম, আপনার ব্যবহার দেখেই বোঝা যায় হয়তো ছ্যাঁকা খেয়েছেন নয়তো নারী বিদ্বেষী। সে বলল, বুঝেছি, আপনাকে পাত্তা দেই না তো, তাই এসব বলছেন। যা সত্য তাই বললাম। তার মুখ থেকে এই কথা শুনে আমি রাগে বললাম, আপনার মতো অনেক ছেলে ভার্সিটি লাইফে আমার পিছু পিছু ঘুরেছে। সে একটা অট্টহাসি দিল, যা দেখে আমার রাগ চরম সীমায় পৌঁছালো। স্বামী সুজনের পেটে একটা ঘুষি মেরে চলে এলাম। সুজন এমনটা আশা করেনি। যদিও ব্যথা পেয়েছে কিন্তু আমাকে বুঝতে দেয়নি। শত হলেও পুরুষ তো। কিছুদিন পর আমরা কক্সবাজার থেকে ফিরে এলাম। কক্সবাজার থেকে ফিরে এসে চলে গেলাম আমার বান্ধবী হিমার কাছে। হিমা জানতে চাইল এখন কি অবস্থা। আমি বললাম, দুস্থ না রে, এখনো তার কোনো পরিবর্তন হয়নি। হিমা বলল, বলিস কি দুস্থ? এখনো কোনো পরিবর্তন হয় নাই। আমি বললাম, না। তারপর সে বলল, তাহলে একটা কাজ কর, আমার মনে হয় তাতে কাজ হয়ে যাবে। আমি বললাম, দোস্ত কি কাজ? একটু তাড়াতাড়ি বল, আমার তো তোর সইছে না। কিভাবে আমি আমার স্বামীকে আমার অনুকূলে আনতে পারবো? কি করলে সে আমাকে পাগলের মতো ভালোবাসবে? প্লিজ দোস্ত, একটু তাড়াতাড়ি বল। তারপর হিমা আমাকে বলল, তোর কানটা একটু এদিকে আন। তারপর আমার কান তার মুখের কাছে নিয়ে ধরলে সে আমাকে কানাকানি করে যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর তার বুদ্ধিতে আমি সেই কৌশল অ্যাপ্লাই করতে শুরু করলাম। প্রথম দিন খুব সকালে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে গোসল করে একবারে পরিপাটি হয়ে এক্কেবারে পরীর মতো সেজে তার সামনে হাজির হলাম। সে ঘুম থেকে উঠেই আমাকে দেখল। আমার চুলগুলো খোলা ছিল। সে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তার জন্য আমি চা নাস্তা নিয়ে গেলাম এবং তাকে দেখে একটা মুচকি হাসি দিলাম। চুলগুলো খুলে রাখলাম। গায়ে একটা দামি পারফিউম ব্যবহার করলাম, যার ঘ্রাণ খুব পাগল করা। এমনভাবে পোশাক পরলাম যাতে আমাকে খুব ভালোভাবে বোঝা যায়, খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগে। মোট কথা এমনভাবে আমার নিজেকে উপস্থাপন করলাম যাতে সে দেখেই আমার প্রতি দুর্বল হয়ে যায়। আমি সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করলাম। মাঝে মধ্যে রোমান্টিক গান গাইতাম। সেই দিন রাতে সে অফিস থেকে বাসায় আসলো। বাসায় আসার পর আমি আবারও চুলগুলো খুলে একটা দামি পারফিউম ব্যবহার করলাম। খুব ভালো করে সাজলাম এবং তাকে আকর্ষণ করানোর চেষ্টা করলাম। সে আমার দিকে একবার চাইলা। চাওয়ার পর সে অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু কিছুই বলতে পারছিল না। আমি জানি হয়তো সে মনে মনে অনেক কিছুই ভাবছে। সেই দিন রাতে আমি একটা রোমান্টিক মুড নিয়ে খুব ভালো করে সেজেগুজে শুয়ে পড়লাম। কিন্তু রাত যখন একটা বাজে, তখন আমার কাছে মনে হলো কেউ আমার সাথে অন্যরকম কিছু করার চেষ্টা করছে। আমি অবাক হয়ে রইলাম আর ভাবলাম, এখানে তো আমি আর আমার স্বামী ছাড়া অন্য কেউ নেই। তাহলে কি সে আমার প্রতি দুর্বল হয়েছে? ভাবতে ভাবতে আমি শুয়ে রইলাম, কিন্তু আমি তাকে বুঝতে দেইনি। আমি ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সে আমার সাথে এক অন্যরকম আচরণ করা শুরু করল।
আর আমি মনে মনে ভাবলাম পরিকল্পনা কাজে লেগেছে। সে যখন অন্যরকম আচরণ করাতে ব্যস্ত, তখন আমার ঘুম ভেঙে যায়। আমি বললাম, এ কি আপনি? সে তখন কোনো কথা বলে না। কোনো কথা না বলেই সে তার কাজ চালিয়ে যেতে লাগল। আমি আর তাকে বাধা দেওয়ার চেষ্টা করলাম না, কারণ সে তো আমার স্বামী। যাই হোক, শেষ পর্যন্ত সে আমার অনুকূলে এসেছে। সেই জন্য আমি অনেক শুকরিয়া আদায় করলাম এবং সেই সাথে আমার বান্ধবী হিমাকেও অনেক ধন্যবাদ দিলাম, সে আমাকে এই সুন্দর বুদ্ধিটা দেওয়ার জন্য। এরপর থেকেই সে প্রতিদিনই আমার সাথে খুব ভালো কিছু করে, যার কারণে আমি সত্যিকার অর্থেই খুশি। বন্ধুরা, এখন আমরা সুন্দর সুখী একটি দাম্পত্য জীবন পেয়েছি। এখন সে আমার সাথে খুব ভালো আচরণ করে, সবসময় আমার খেয়াল রাখে এবং আমার খোঁজ খবর রাখে। কিন্তু আমি সবচেয়ে খুশি হই সে যখন আমাকে অন্যরকমভাবে ভালোবাসে। সত্যি বলতে আমি তার ভালোবাসায় পরিপূর্ণ তৃপ্তি পাই। বর্তমানে আমরা একটি সুখী দম্পতি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের স্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক বছর পর আজ আবার দেখা হলো আরিয়ানের সঙ্গে। খালাম্মার বাড়িতে ছুটি কাটাতে এসেছি। শৈশবের সেই পাড়ার বাড়ি, ছাদে পায়রার ডাক, বেলগাছের গন্ধ সব কিছু যেন আগের মতোই। কিন্তু একটাই পার্থক্য, ছোটবেলার সেই দুষ্টু আরিয়ানটা এখন অনেক শান্ত, পরিণত। তার চোখে এখন একটা অচেনা গভীরতা, যেটা তাকালেই বুক কেমন করে ওঠে। খালাম্মা হাসতে হাসতে বললেন, রিয়া, তুমি আসবে ভেবেই আরিয়ান ছাদটা পরিষ্কার করেছে। আমি হেসে বললাম, ওর এই অভ্যাসটা এখনও যায়নি। মনে হচ্ছে বিকেলে ছাদে গিয়ে দেখি আরিয়ান বই নিয়ে বসে আছে, চুলে হালকা বাতাস লাগছে, চোখে এক অদ্ভুত শান্ত ভাব। আমাকে দেখে সে হেসে বলল, তুমি এলে মানেই ছাদটা আবার গল্পে ভরে যাবে। আমি কিছু বললাম না, শুধু পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ মনে হলো আমাদের মধ্যে এক অচেনা নীরব ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। না বলা কথাগুলো, অচেনা দৃষ্টি, সবকিছুই যেন এক নতুন গল্পের ইঙ্গিত দিচ্ছে। রাতের বাতাসে হালকা শীত, আমরা দুজনেই ছাদের দিকে তাকিয়ে রইলাম। কেউ কিছু বলছে না, তবুও মনে হচ্ছিল কিছু একটা বলা হচ্ছে হৃদয়ের গভীর থেকে। পরের দিন সন্ধ্যায় আমরা আবার ছাদে বসি। হালকা বৃষ্টি পড়ছে। আরিয়ান চুপচাপ তাকিয়ে আছে আমার দিকে। আমাদের মধ্যে সেই নীরব বোঝাপড়া আরও গভীর হতে শুরু করে। খুপড়ের দিন বিকেলটা ছিল অন্যরকম, শান্ত, আকাশে মেঘ, হালকা বাতাস বইছে। খালাম্মা নিচে রান্নাঘরে ব্যস্ত, আর আমি চুপচাপ ছাদে উঠলাম। দেখি আরিয়ান আগেই সেখানে বসে আছে, হাতে এক কাপ চা, চোখে সেই শান্ত কিন্তু অচেনা দৃষ্টি। তুমি এলে? সে মৃদু হাসল। হ্যাঁ, ছাদটা এখনও তেমনি আছে। আমি বললাম। আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম। বাতাসে বৃষ্টির গন্ধ, দূরে কোথাও বজ্রপাতের শব্দ। এই নীরবতার মধ্যেই যেন হাজার কথা লুকিয়ে আছে। আরিয়ান ধীরে বলল, রিয়া, জানো, ছোটবেলায় তোমার সাথে এই ছাদে বসে গল্প করাটা ছিল আমার দিনের সেরা সময়। এখনও সেই অভ্যাস যায়নি। আমি হালকা হেসে বললাম, হয়তো কিছু অভ্যাস কখনো বদলায় না। হঠাৎ এক ফোঁটা বৃষ্টি পড়ল আমাদের মাঝে। আমি ছাতা খুলতে গিয়েও থেমে গেলাম। বৃষ্টি বাড়তে লাগল। আমরা দুজনেই ভিজে গেলাম, তবুও কেউ নড়লাম না। হালকা ঠান্ডা হাওয়ায় ভেজা চুলে আমাদের চোখে চোখ পড়ল। কোনো শব্দ নেই, শুধু এক নীরব অনুভব। আর রিয়ান ধীরে বলল, তুমি বদলাওনি রিয়া, শুধু একটু অন্যরকম হয়েছ। তার কণ্ঠে ছিল এক অচেনা কোমলতা, যা আমার বুকের ভেতর কেমন যেন ঢেউ তুলে গেল। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। চাঁদের আলো আর বৃষ্টির ফোঁটা মিশে গিয়ে ছাদটাকে করে তুলল আরও শান্ত, আরও ঘনিষ্ঠ। মনে হচ্ছিল আমাদের গল্পের শুরুটা ঠিক এই মুহূর্ত থেকেই। বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু বাতাসে এখনও ভিজে গন্ধ। রাতটা অদ্ভুত নরম, যেন চারপাশের শব্দ মিশে গেছে। সেই নীরবতায় আমি ঘরে এসে চুল মুছছিলাম। তখনই দরজায় টোকা পড়ল। দেখি আরিয়ান দাঁড়িয়ে, ভেজা চুল, হাতে দুটো কফির কাপ। চা ঠান্ডা হয়ে গেছে, তাই কফি আনলাম। সে হেসে বলল,
আমি হালকা হেসে কাপটা নিলাম। আমাদের হাত একটু ছুঁয়ে গেল। একটা অচেনা কম্পন যেন বুকের ভেতর ছড়িয়ে পড়ল। আমরা জানালার পাশে বসে বসে রইলাম। বাইরে বৃষ্টির পরের কুয়াশা, আলোধারী আকাশে দূরের বজ্রপাত। আরিয়ান হঠাৎ চুপ করে তাকিয়ে বলল, রিয়া, তুমি জানো তোমার হাসিটা আগের মতোই আছে, কিন্তু এখন মনে হয় এর মধ্যে কিছু লুকানো কথা আছে। আমি হেসে বললাম, সব কথা তো বলা যায় না, তাই না? সে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখে যেন সেই পুরনো স্নেহ আর নতুন কৌতূহলের মিশেল। আমি জানালার বাইরে তাকালাম। বাতাসে চুল উঠছিল। আরিয়ান হাত বাড়িয়ে আমার চুলগুলো একপাশে সরিয়ে দিল। তার আঙুলের ছোঁয়া নরম শান্ত। কোনো শব্দ ছিল না, শুধু হৃৎস্পন্দনটা যেন একটু বেড়ে গেল। আমরা দুজনেই চুপ। বাইরে ঝিনি পোকা ডাকছে, আর ঘরের আলো ভেজা চুল থেকে টপ টপ জল পড়ছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল কিছু একটা বদলাচ্ছে ধীরে নির্বে। রিয়া সে ফিসফিস করে বলল, যদি আমি একটু বেশি কিছু বলতে চাই, শুনবে? আমি তাকালাম, হাসলাম, কিন্তু কিছু বললাম না, কারণ কখনো কখনো নীরবতায় সবচেয়ে জোরালো উত্তর। সকালটা ছিল অন্যরকম। জানালা দিয়ে রোদ পড়েছে, কিন্তু আমার মনটা যেন এখনও গতরাতের ভেজা হাওয়ায় ডুবে আছে। আরিয়ানের মুখটা চোখের সামনে ভেসে উঠছে বারবার সেই শান্ত দৃষ্টি, সেই অল্প কথা, আর তার চুলে বৃষ্টির ফোঁটা ঝরার মুহূর্তটা। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম, তখনই দরজায় টোকা পড়ল। দেখি আরিয়ান দাড়ি দিয়ে আছে, হাতে একটা ছোট্ট ফুলের টব। তোমার জন্য, সে বলল, কাল বলেছিলে জানালায় কিছু সবুজ থাকলে ভালো লাগবে, তাই এনেছি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে যেন আমার মনের কথাগুলো শুনে নিয়েছে। চোখে চোখ পড়তেই দুজনেই হালকা হেসে ফেললাম। চা খেতে খেতে আমরা গল্পে মেতে উঠলাম। সিনেমা, কলেজের স্মৃতি, শৈশবের দুষ্টুমি আর কিছু অজানা স্বপ্ন। একসময় সে চুপ করে আমার দিকে তাকিয়ে বলল, রিয়া, তুমি জানো, তোমার কথা না শুনলে আমার দিনটা ফাঁকা ফাঁকা লাগে। আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি চুপ থেকে শুধু বললাম, সবাই তো কারো না কারো উপস্থিতিতে শান্তি খুঁজে পায়, তাই না? আরিয়ান একটু হেসে বলল, হয়তো আমি সেই মানুষটা হতে চেয়েছিলাম যাকে তুমি প্রয়োজন মনে করবে। আমি তখন কোনো জবাব দিতে পারিনি, শুধু বুঝতে পারছিলাম আমাদের বন্ধুত্বের মধ্যে এক অদ্ভুত নরম উষ্ণতা তৈরি হচ্ছে, যেটা না ভালোবাসা না নিছক বন্ধুত্ব, কিন্তু দুটোর মাঝখানে এক মিষ্টি অজানা টান। বিকেলে জানালার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম, এই সম্পর্কটা কি কোনো নাম চায়, নাকি নামহীন আবেগী, সবচেয়ে সুন্দর। আর তখন পাশে এসে দাঁড়ালো আমাদের দুজনের ছায়া, একসাথে মিশে গেল রোদের ওপর। রিয়া সে আসতে বলল, কিছু অনুভব থাকে যেগুলো মুখে বললে মান হারায়, তাই না? আমি তাকিয়ে বললাম, হ্যাঁ, কিছু কথা নীরবতায় সবচেয়ে সুন্দরভাবে বলে ফেলে। আমরা তখন দুজনেই চুপ, কিন্তু সেই নির্ভতাই যেন আমাদের সবচেয়ে গভীর কথা বলে ফেলল। আমার ঘরটা এখন কেমন ফাঁকা লাগে। যেখানেই তাকাই ওর হাসিটা, কথা বলার ভঙ্গিটা যেন বাতাসে ভেসে থাকে। চা খেয়েছ আজ? বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে? তুমি জানো, রোদে তোমার জানালার পাশে ফুলটা কেমন সুন্দর লাগত? এসব পড়ে মনে হয় ও যেন এখানেই আছে, কিন্তু আসলে নেই। এই অভাবটাই আমাকে বুঝিয়ে দিচ্ছে আরিয়ান আমার কাছে কতটা গভীর হয়ে ওঠে। একদিন বিকেলে আমি জানালার পাশে বসেছিলাম। হঠাৎ ফোনে মেসেজ এলো, রিয়া, আমি আজ তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, ফিরতি ট্রেনে উঠব। আমি ছুটে বাইরে গেলাম। বিকেলের আলো, দেখি আরিয়ান দাঁড়িয়ে আছে, ক্লান্ত, কিন্তু মুখে সেই চেনা হাসি। আমাদের চোখে চোখ পড়ল। কোনো কথা না বলে আমরা দুজনেই হালকা হাসলাম। কেমন এক নীরব আনন্দে বুকটা ভরে গেল। তোমাকে ছাড়া জানালা, ফুল, বৃষ্টি কিছুই ঠিক লাগে না। আমি বললাম, আমিও তো তোমার কণ্ঠ না শুনে থাকতে পারি না। ও বলল, শান্ত গলায়, আমাদের কথাগুলো খুব সাধারণ, কিন্তু তাতে লুকিয়েছিল অনেক না বলা অনুভব। আমরা হাঁটতে হাঁটতে ছাদে গেলাম। আকাশে মেঘ জমেছে, বাতাস ঠান্ডা, চারিদিকে এক নরম নীরবতা। রাহুল না আরিয়ান আমার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা বাতাসে তার হাত আমার হাত ছুঁয়ে গেল। আমি সরে যাইনি, শুধু তাকিয়ে রইলাম।
দুজনের মধ্যে কোনো কথা ছিল না, কিন্তু সেই স্পর্শে ছিল এক গভীর শান্তি, যেন দূরত্বের সব ব্যথা মুহূর্তেই গলে গেল। বৃষ্টি নামল ঠিক তখনই। আমরা ছাদে দাঁড়িয়ে ভিজতে লাগলাম। কোনো রোমান্টিক প্রকাশ নয়, শুধু এক মায়াভ্রা নীরবতা, যেখানে হৃদয়গুলো একে অপরকে চিনে নিচ্ছিল নিঃশব্দে। বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু বাতাসে এখনও ভিজে গন্ধ ভাসছে। আকাশে মেঘের ফাঁক দিয়ে হালকা রোদ পড়েছে। জানালার পাশে রাখা টবে জল ঝরছে টুপটাপ শব্দে। আমি চুপচাপ বসে চা বানাচ্ছিলাম, হাতে কাপ, মনে কেমন এক অজানা আলোড়ন। হঠাৎ দরজায় টোকা পড়ল। দেখি আরিয়ান ভিজে জামা পরেই দাঁড়িয়ে আছে। ছাতা ছিল না, তবু চলে এলাম, সে বলল হেসে, জানি না কেন আজ তোমার সঙ্গে না দেখা হলে মনটা শান্ত হতো না। আমি একটু অবাক, আবার লজ্জা পেয়ে বললাম, এই বৃষ্টিতে এসেছ, ঠান্ডা লেগে যাবে, তোমার বানানো চা খেলেই ঠিক হয়ে যাবে। সে মৃদুস্বরে বলল। চা খেতে খেতে দুজনেই বারান্দায় দাঁড়ালাম। বৃষ্টির জল এখনও টুপটুপ করে পড়ছে ছাদের ধার থেকে, আর হাওয়ায় আমাদের দুজনের নীরবতা মিলেমিশে যাচ্ছে। আমরা কিছু বলিনি, তবে চোখে চোখ পড়তেই বুঝতে পারলাম, এই নীরবতাই আমাদের ভাষা হয়ে গেছে। রিয়া আরিয়ান বলল ধীরে, জীবনে কিছু মুহূর্ত থাকে, যেগুলোকে নাম দেওয়া যায় না, শুধু অনুভব করা যায়। এই মুহূর্তটা ঠিক তেমন। আমি তাকিয়েই রইলাম। মনে হচ্ছিল এই মানুষটার পাশে থাকলেই যেন পৃথিবীটা অন্যরকম লাগে। বাতাসে হালকা ঠান্ডা ছুঁয়ে গেল আমাদের মুখে। আরিয়ান হাত বাড়িয়ে সেখান থেকে এক ফোঁটা জল মুছে দিল। তারপর বলল, এই জলটুকুর মতোই আমাদের গল্পটাও ক্ষণিকের, কিন্তু মনে থাকবে চিরকাল। আমি কিছু বললাম না, শুধু মৃদু হেসে চায়ের কাপটা এগিয়ে দিলাম। চোখে চোখ রেখে বললাম, হয়তো কিছু অনুভব কথায় না বললেই সবচেয়ে সুন্দর থাকে। সেই সন্ধ্যায় কোনো প্রতিশ্রুতি উচ্চারণ হয়নি, তবুও মনে হল আমরা দুজনেই নির্বে কিছু একটা প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি, একে অপরকে নিষ্পাপ নরম আবেগে ভরা, যা শুধু আমাদের দুজনের মধ্যেই রয়ে গেল। সেই রাতটা যেন অন্যরকম ছিল। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, জানালার কাছে ফোঁটার পর ফোঁটা জমে কুয়াশা তৈরি করেছে। ঘরে শুধু হালকা আলো, দেয়ালের ছায়াগুলো যেন নিঃশব্দে গল্প বলছে। আরিয়ান আমার পাশে বসেছিল, হাতে এক কাপ কফি। কথা হচ্ছিল খুব সাধারণ, কাজের চাপ, নতুন প্রজেক্ট আর আগের দিনের কিছু স্মৃতি। তবুও মনে হচ্ছিল শব্দের আড়ালে লুকিয়ে আছে কিছু না বলা কথা। রিয়া, তোমার এই শান্ত স্বভাবটাই আমার কাছে একরকম আশ্রয়, সে বলল ধীরে। বাইরের পৃথিবী যত কোলাহল মায়ায়, এখানে এসে মনটা নিঃশব্দ হয়ে যায়। আমি চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম, চোখে সেই শান্ত দৃঢ়তা, কিন্তু কোথাও একটা নরম উষ্ণতা মিশে আছে। বাইরে বিদ্যুৎ ছলকানি হতেই আলো মুহূর্তের জন্য তার মুখটা আলোকিত হয়ে উঠল। সেই আলোই আমি বুঝলাম আমাদের নীরব বন্ধন এখন এক অদ্ভুত গভীরতায় পৌঁছে গেছে। আমরা কিছু বলিনি, শুধু একে অপরের উপস্থিতি অনুভব করছিলাম, যেখানে শব্দ অপ্রয়োজনীয় আর সময় থমকে আছে। বৃষ্টি থেমে গেল, কিন্তু বাতাসে এখনও সেই ভেজা গন্ধ। আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে বলল, এই রাতটা মনে রাখবে তো? আমি হেসে উত্তর দিলাম, কিছু রাত থাকে যেগুলো কখনো ভুলে যাওয়া যায় না। সে হালকা মাথা নাড়ল, আর আমি অনুভব করলাম আমাদের মাঝের দূরত্বটা এক নিঃশব্দ মুহূর্তে মিলিয়ে গেল। না কোনো কথা, না কোনো প্রকাশ, শুধু হৃদয়ের ভেতর নরম আলো ছড়িয়ে পড়ল। রাগটা শেষ হল নীরবতার ভেতর, কিন্তু মনে হল এই নীরবতাই আমাদের সবচেয়ে বড় ঘনিষ্ঠতা। এই যেন এমন এক ভালোবাসা যার প্রকাশ প্রয়োজন হয় না, যা শুধু চোখে চোখ রেখে অনুভব করা যায়। রাত পেরিয়ে ভোর হল, আর সেই ভোরের আলো আমি বুঝলাম কিছু সম্পর্ক থাকে যেগুলোর নাম দেওয়া যায় না, তবু তারা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।